বেবি কোথায় তুমি? এই তো কলেজে আসলাম মাত্র। কিন্তু এখন আবার বলো না শোনা আমি কে। হঠাৎ করে একটা কল আসার সাথেই ঈশান ফোনটা রিসিভ করে কানে দিতেই উত্তর দিল, কিন্তু বুঝতে পারেনি যে ওপাশ থেকে কী বলেছে। তারপর যখন মনে হলো এমন কথা তো একজনই বলতে পারে, তখনই বুকের ভিতরটা ধক করে উঠল। ঈশান ফোনটা সামনে এনে দেখলো নীলাশা ভাবির বান্ধবী অর্থাৎ ওই বজ্জাত ফজিল আর সিনিয়র মেয়েটা ওকে কল করেছে। বেশ কিছুদিন ধরে মেয়েটা ঈশানকে একদম জ্বালিয়ে মারছে, বলেই ওকে নাকি ভালোবাসে, ওকে ছাড়া নাকি বাঁচতে পারবে না। অবশ্য ততদিন অবধি ঈশানের লাইফে সব প্যারাটা ছিল না, যতদিন অতি ওর ভাইয়ার বিয়ে হয়নি। যেদিন ভাইয়ার বিয়ে হয় সেদিনই মেয়েটার সাথে দেখা হয়। ভাবির বাসায় গিয়ে নীলাশার সাথে দেখা হয় ঈশানের, আর অপ্রত্যাশিতভাবে মেয়েটা পা পিছলে পড়ে যাচ্ছিল। ঈশান কোথা থেকে এলো যেন হিরোদের মতো মেয়েটাকে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে একদম আগলে নিয়েছিল। তারপর থেকে মেয়েটা ওর পিছু ছাড়ছেই না। প্রথম দেখাতেই নাকি ওকে ভালো লেগে গেছে নীলাশার। ঈশান বুঝতে পারে না মেয়েটার ওর থেকে বয়সে 3-4 বছরের সিনিয়র, তাহলে সে কি করে ওকে ভালোবাসতে পারে। তারপরও মনে হয় মাঝে মাঝে যে মেয়েটা হয়তো সত্যিই ওকে ভালোবাসে, কিন্তু মেয়েটার এই দুষ্টু মিষ্টি খুনসুটি যে ঈশান বিরক্ত ভাবে তেমনটাও নয়। প্রথম প্রথম বিরক্ত লাগলেও পরবর্তীতে ভালো লাগা কাজ করতে আরম্ভ করে। ঈশানের বন্ধুরা বলেই দিয়েছে অনেক আগেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিতে, কিন্তু ঈশানের ভয় হয় যদি মেয়েটা ওকে ধোঁকা দেয়, যদি কষ্ট দিয়ে চলে যায়, তাহলে তো শুধু সারা জীবন যন্ত্রণাটাই ভোগ করতে হবে। ভালোবেসে কষ্টে থাকার মতো সেই যন্ত্রণাদায়ক অনুভূতিটা সহ্য করতে পারবে না বলে এরকম পরিস্থিতির মুখে পড়তে চায় না ছেলেটা। ঈশান যে কলেজে পড়ালেখা করে সেটাই নীলাশার কলেজ, তাই প্রতিদিন দুজনের দেখা হয়। আর নীলাশা বলেই দিয়েছে যেদিন ঈশান কলেজে না আসবে সরাসরি ওর বাসায় গিয়ে উল্টোপাল্টা কিছু একটা করে বসবে। ভাবি যে বিষয়টা জানে ঈশান সেটা কিছুটা বুঝতে পেরেছে, কারণ ভাবি তার বান্ধবীকে সময়ে সময়ে ওর খোঁজ খবর দেয়। সেটা জানতে ঈশানের আর বাকি নেই, কিন্তু ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলে বলে না। যাই হোক, ঈশান এবার ফোনটা হাতে নিয়ে নীলাশার নাম্বারটা দেখে একটু বিরক্ত হলেও শেষ পর্যন্ত কানে দিয়ে ওপাশ থেকে নীলাশা বলতে লাগলো, আমার নম্বর দেখে এত কি ভাবছো তুমি? না, মানে আসলে ভাবছিলাম যে আপনি হুটহাট করে এইসব কথা কেন বলছেন। নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব বেবি। এমন না যে দেখা হয় না, সেজন্য বলছেন যে দেখতে ইচ্ছে করছে। দেখা হয়তো, কিন্তু কালকে দেখা হয়েছে। পুরো একটা দিন মাঝে কেটে গেছে। তুমি বুঝতে পারছো কতটা সময়, কতগুলো মিনিট, কতগুলো সেকেন্ড চলে গেছে? এত ঘন্টা পার হয়ে যাওয়ার পরও তোমাকে দেখিনি। আমার কেমন লাগছে সেটা শুধু আমিই জানি। আপনি তো দেখছি আমাকে পাগল করে মারবেন। আপনার মাথায় নিশ্চয়ই সমস্যা আছে, ডক্টর দেখান তাড়াতাড়ি। ভালোবাসি বলেই তোমার কাছে এমন মনে হয়, তাই না? যেদিন থাকবো না আর সেদিন ভালোবাসার কথাগুলো বলবো না, সেই দিন তোমার মনে হবে যে এই পাগলিটা কেন আমাকে ভালোবাসার কথাগুলো বলছে না। আপনার কি মাথা খারাপ? আপনি কিসব আজে বাজে কথা বলেন? আপনি বুঝতে পারেন না কেন যে এগুলো সম্ভব না? আমি এসব কথা শুনতে চাইছি না। তুমি 5 মিনিটের মধ্যে এসে আমার সাথে দেখা করবে। কোথায় আসবে, কি করবে না করবে সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। তাই আমি আর কোনো কথা শুনতে চাইছি না বেবি। কিন্তু আমি বাসায় যেতে হবে শোনা। আপনি বড্ড বেশি জ্বালিয়ে মারেন আমাকে। আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আছে তো, তোমাকে ভালোবাসি আর তোমার সাথে দুষ্টুমি করা। আপনি কেন বুঝতে পারেন না এই পাগলামির কোনো ভবিষ্যৎ নেই। আপনার সাথে আমার এই সম্পর্ক কেউ মেনে নেবে না, আর না কখনো এটা। যা বলার দেখা করে বলো, আমি আর কোনো কথা শুনতে চাইছি না। ঈশান বিরক্তি নিয়ে ফোনটা কেটে দিল। তারপর আর কি একরাশ বিরক্তি নিয়ে তারপরও নীলাশার বলা কথা অনুযায়ী কলেজের পিছনের দিকটায় আসতে হলো। মেয়েটা সেখানেই বসে আছে। একটা জায়গায় এসে মেয়েটা ওকে ইশারায় বসতে বলল। না চাইতেও ছেলেটা পাশে বসলো। পাশে বসলে কি থেকে কি করবে মেয়েটা তার ঠিক নেই, তারপরও চুপচাপ পাশে বসতে হলো। নীলাশা ঈশানের হাত ধরে টান দিয়ে ছেলেটা কিছুটা কাছে চলে এলো। মেয়েটা বেশ খানিকটা হাসলো, তারপর নিজেও একটু এগিয়ে এসে ঈশানের একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। ঈশান চুপ করে রইল। তখন নীলাশা বলতে আরম্ভ করলো,
সব সময় আমি কাছে আসলে এত বিরক্ত হও কেন তুমি? আমাকে সব সময় আমি কাছে আসলে এত বিরক্ত হও কেন তুমি? তোমাকে অতিরিক্ত ভালোবাসি বলে কি এত বিরক্তি আমার প্রতি তোমার বেবি? আপনি বুঝতে পারেন না কেন? এগুলো সম্ভব না। তারপরও কেন এরকম পাগলামি করছেন? কেন সম্ভব না ঈশান? বাসায় কেউ মানবে না, পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। তারপরে একটা বেবি সমেত ফিরে এসে সবাইকে সারপ্রাইজ দিলেই দেখবে সবাই সবটা মেনে নিয়েছে। এখন কথা না বলে আমাকে একটু জড়িয়ে ধরো তো বেবি। মাথা খারাপ আপনার? কী সব আজে বাজে কথা বলেন? এগুলো করলে যদি আশেপাশে কেউ দেখে ফেলে তাহলে কি অবস্থা হবে ভাবতে পারছেন? আচ্ছা, কলেজ ক্যাম্পাসে আসলে আপনার এত দুষ্টু বুদ্ধি আর পাগলামি বেড়ে যায় কেন বলেন তো? আপনি কি একটু শান্তিতে থাকতে পারেন না? আমাকে তো কিছুটা শান্তিতে থাকতে দিতে পারেন। কিছুক্ষণ তোমার সাথে থাকবো বলেই তো তোমাকে এখানে ডেকে নিয়েছি। আর তুমি কিনা আমাকে এখন এসব কথা শোনাচ্ছ? সত্যি করে একটা কথা বলো তো, আমি যদি সত্যিই তোমার থেকে দূরে সরে যাই, ভালো লাগবে তোমার জান? নীলাশার কথাতেই ঈশান যখন চুপ করে রইল, মেয়েটার কথাটা যে এক বিন্দু পরিমাণে মিথ্যা নয়। কারণ ঈশান নিজেই খুব ভালো করে জানে যে মেয়েটা যদি ওর সাথে দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো না করে তাহলে ওর পক্ষে থাকাটা অসম্ভব। আর দিন দিন যে মেয়েটা ওর অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে, যবে থেকে ওকে ভালোবাসার কথাগুলো বলে আসছে তবে থেকেই ঈশান এক প্রকার প্রতি দুর্বলতা প্রকাশ করতে শুরু করেছে। মেয়েটা যখন কান্নাকাটি করে তখন ঈশান চুপ করে থাকে। তাতে নীলাশা বুঝতে পারে যে ঈশান চায় ওকে ভালোবাসতে, কিন্তু মেয়েটার এরকম পাগলামিতে ওকে বলতে পারে না। আর বাসার কেউ যদি বিষয়টা জানতে পারে ঝামেলা হবে ভেবেই এসব নিয়ে টেনশন করে ছেলেটা। নীলাশা খানিকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো। আচ্ছা ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তুমি বলো, আমি বাসার সবাইকে রাজি করাবো। ওরা সবটা মেনে নেবে। আর ওরা মেনে নিলেই আমরা... আমার বাসা থেকে না হয় মানবে, কিন্তু আপনার বাসা থেকে যখন জানতে পারবে যে একটা পিচ্চি ছেলের সাথে আপনি বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছেন, তখন কি ওরা বিষয়টা মানতে চাইবে বলেন? আমি আব্বু আম্মুর একমাত্র মেয়ে ঈশান, কেন মানবে না ওরা? আমি যেটা চাইবো সেটা ভেবেই দেখবে। ওইটা মুখের কথা, পরবর্তীতে যখন দেখবেন কেউ মানছে না তখন আপনি নিজেই বলবেন ঈশান আমাকে ভুলে যাও। এগুলো সম্ভব না। আমি খুব ভালো করেই জানি। এসব না করে এখন বাসায় যান আর মনোযোগ দিয়ে ভাবেন আপনি ভুল করছেন। আমি কোনো ভুল করছি না, যেটা করছি সেটা ভেবে চিন্তেই করছি। তুমি খামোখা এত জেদ ধরে বসে থাকো না তো, নিজেকে একটু বোঝাও। আর খুব শীঘ্রই আমরা বিয়ে করে নেব বেবি। দেখো, তখন আর তোমার মনে হবে না যে আমরা ভুল করেছি। আপনি ভাবতেও পারছেন না, এসব কখনো হয় না। আর এরকম সম্পর্ক হওয়াটা সম্ভব না কখনো। আপনি সেটা খুব ভালো করেই জানেন। হয় কি না হয় সেটা আমি দেখে নেব। আমি বলছি না, আমার বান্ধবীর সাথে একই বাড়িতে আমরা একই পরিবারে থাকবো দুইজন, একই বাড়িতে দুই ভাইকে বিয়ে করব। আর সেটা যখন সম্ভব হচ্ছে, আর দুলা ভাইয়ের যখন একটা ভাই আছে, তাহলে চেষ্টা কেন করবো না বলো? এসব গল্প সিনেমায় হয়, আর আপনি এখন এসব ধরে বসে আছেন। এগুলো নিয়ে টেনশন না করে এখন বাসায় যান। ঈশান, আমাকে কিন্তু রাগিও না, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না বলে রাখলাম। ঈশান আবারও স্বভাব সুলভ আচরণ করলো, চুপ করে রইল। নীলাশা এবার ছেলেটার মুখোমুখি বসে গালে হাত রেখে তারপর গালে একটা চুমো দিতেই ঈশান চোখ জোড়া বন্ধ করে নিল। সাথে সাথে মেয়েটা একটু মুচকি হেসে বলতে আরম্ভ করলো। কী সব পাগলামি করেন না? এইসব যদি কেউ দেখে ফেলে কী একটা অবস্থা হবে একটাবার ভাবতে পারছেন আপনি? নীলাশা অনেকক্ষণ যাবৎ ঈশানকে জ্বালালো আর জানানোর আর বোঝানোর চেষ্টা করেও কোনো কাজ হলো না। শেষে ক্লাসের ঘন্টা পড়তেই মেয়েটা একবার ওকে শক্ত করে জড়িয়ে ধরে তারপর সেখান থেকে চলে গেল। ঈশান ভাবছে মেয়েটার কি মাথা খারাপ, কী সব বাজে বাজে কাজ করে না করে। ক্লাসে এসে বসে আছে ছেলেটা, কিন্তু ক্লাসে কোনো মনোযোগ দিতে পারছে না। এক পর্যায়ে ঈশানের বন্ধু মেহেদি ওকে খুঁচিয়ে বিষয়টা জিজ্ঞেস করতেই তখন ছেলেটা আবারও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা ডেভিল হাসি দিয়ে কানের কাছে মুখ এনে বলতে আরম্ভ করলো মেহেদি। কিছু তো একটা হয়েছে, সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। কি হয়েছে এখন সেটাই বল। আর বলিস না, ওই বজ্জাত মায়া চালিয়ে মারছে আমাকে। তুই বুঝতে পারছিস না আমি কি একটা বিপদের মধ্যে আছি? ভালোবাসে বলেই তো জ্বালাচ্ছে। তুই এত সুযোগ পাওয়ার পরেও কেন যে সেটা ছেড়ে দিচ্ছিস জানি না। মেয়েটা তোকে সত্যি ভালোবাসে বলে এরকম পাগলামি করছে। এত সুযোগই দরকার হয় বল?
একটা সিনিয়র মেয়ে তোকে ভালোবাসে, তুই সেটা বুঝেও না বোঝার ভান করছিস। আপু যদি ভালো নাই বাসতো তাহলে অনেক আগেই তোকে ছেড়ে দিত, তাই না? আর কখনো তোর কাছেও আসতো না, আর এইসব বিষয়ে বিষয়ে বলতোও না। কিন্তু তেমনটা তো হয়নি বল। ভালোবাসে বলেই তো তোর সাথে এরকম পাগলামি আর দুষ্টুমিগুলা করতে থাকে, আর তুই সেটা না বুঝে মেয়েটাকে বারবার খালি ইগনোর করছিস। তুই তো একটাবার বোঝার চেষ্টা করেও দেখতে পারিস। আচ্ছা, তুই এক কাজ কর, তোর ভাবির সাথে না হয় কথা বলে দেখ বিষয়টা নিয়ে। আমার যতদূর মনে হয় ভাবি এই বিষয়টা জানে, কারণ আমি কোথায় যাই কি করি সেটাই মেয়েটার কোথা থেকে খবর পায় বলতো। নিশ্চয়ই ভাবিও নাকি সব খবর দেয়, সেজন্য ভদ্রমহিলা এইসব জানতে পারে। তো ভাবির সাথে কথা বলে দেখ, তাহলেই তো হয়, একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কি করে বলবো বল, লজ্জা লাগে না এসব বিষয় নিয়ে বলতে? তারপর যদি হুটহাট করে বলি তার বান্ধবী এসব করছে, তাহলে বিষয়টা নিয়ে সন্দেহ করবে, আর ভাইয়ার কানে লাগিয়ে দিতে দ্বিতীয়বারও ভাববে না। যদি এরকম কিছু হয় তাহলে বাসা থেকে বেরোনোটাই আমার বন্ধ হবে। একটাবার বুঝতে পারছিস? তোর যত আজে বাজে চিন্তা, এরকম কেন? কিচ্ছু হবে না। আর তুই বুঝতে পারছিস না একটা মেয়ে কেন বারবার তোর সাথে এরকম করছে? তোকে ভালোবাসে বলেই। তুই একটু বোঝার চেষ্টা করো, না হলে কয়েকটা দিন ওনার সাথে কথা বলে দেখো, তাহলে বুঝতে পারবি উনি থাকতে চায় কিনা, নাকি তোর সাথে টাইম পাস করার জন্য। মায়া জিনিসটা খুব বাজে, জানিস তো। যদি একবার কারো মায়ে পড়ে যাই তাহলে তাকে ছাড়া সম্ভব না, তাই ভয় লাগে কখনো যদি ভুলতে না পারি তারপর তো বিপদে পড়ে যাব। কপালে যেটা থাকবে সেটা আজ হলেও হবে, কাল হলেও হবে। এসব নিয়ে এত চিন্তা করলে কি সেটা সমাধান হয়ে যাবে? আমি বলছি কি, তুই একটু ভেবে দেখ, তাহলে মনে হয় বুঝতে পারবি যে উনি তোর সাথে থাকতে চায় কি না। ভাবছি তোদের এত ভাবছি তোদের এত ভাবতে হবে না, আমার চিন্তা আমি করছি। তোদের এসব বিষয় বুঝতে হবে না। তুমি কত সময় যাবত কেমন করে ভাবছো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ঈশান ক্লাস করে বেরিয়ে আসলো। ভাবলো যে এদের সাথে বকবক করে কোনো কাজ হবে না। এসে ক্যান্টিনে কিছুক্ষণ বসে রইল। একটু বাদেই বন্ধুরা এসে ওর পাশে বসলো। ঈশান কফি খাচ্ছিল। মেহেদি আর শুভ কথা বলতে আরম্ভ করলো। ওরা জানে ঈশানের মনে ঠিক এই মুহূর্তে কী চলছে। আসলে ছেলেটা একটা দোটানার মধ্যে আছে, না কিছু বলতে পারছে না কিছু করতে পারছে, সব মিলিয়ে একটা বিপদের মধ্যে আছে বলতে গেলে। সিদ্ধান্ত নিতে পারছে না, এক প্রকার সিদ্ধান্তহীনতায় ভুগছে। কিছুক্ষণ যাবৎ ওরা কথা বলল। ঈশান বাসার উদ্দেশ্যেই যাচ্ছিল, মাঝখানে নীলাশার কল আসলো। সাথে সাথে ঈশান খানিকটা বিরক্তি নিয়ে তাকালো। পরক্ষণে মেয়েটার এরকম আচরণের কথা ভাবতেই মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। সাথে সাথে কলটা রিসিভ করলো আর বলতে আরম্ভ করলো, বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে কল দেব, কেমন? ঠিক আছে, সাবধানে যেও, আর বাসায় গিয়ে কল করবে। কোনো মেয়ের দিকে তাকাবে না যাওয়ার সময়। আর হ্যাঁ, আমার কথাটা কিন্তু ঠিক মনে ভাববে। তোমাকে আমি বলেছি, সময় দিয়েছি, সময়টা নাও। কিন্তু তাই বলে সময় শেষে আমার উত্তরটা কিন্তু হ্যাঁই চাই। যদি বেশি বেঘর বাইরে যাও করো, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না বেবি। আরে বাবা, ভাবছি তো। ঈশান বাসায় আসলো। এসে দেখলো ভাবি আম্মুর সাথে কথা বলছে। ইচ্ছে করলো ভাবিকে ডাকার, কিন্তু সাহস হচ্ছে না। যদি জিজ্ঞেস করে বসে কী জন্য এসব কথা বলছে, তখন নিজেই একটা বাজে পরিস্থিতির মুখে পড়ে যাবে। মনে হবে যে কিসের জন্য জিজ্ঞেস করতে গিয়েছিল, আবার পরক্ষণে মনে হচ্ছে জিজ্ঞেস করেই ফেলি। ওকে এরকম চোরের মতো তাকাতে দেখে ভাবি বিষয়টা জিজ্ঞেস করলো। না মানে আসলে তেমন কিছু না, বলছিলাম কি যে ভাবি আপনি কি একটা বিষয় জানেন? কোন বিষয়ে বলো তো ভাইয়া? আসলে ভাবি একটা কথা কিছুদিন যাবত তোমাকে বলার জন্য ঘুরছি, কিন্তু বলতে পারছি না। তোমার কি একটু সময় হবে? ভাবি অবাক চোখে তাকালে তখন ঈশান বিষয়টা ঘোরানোর চেষ্টা করতেই উনি একটু মুচকি হেসে বললেন, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঈশান আর এক মুহূর্ত দাঁড়ালো না, তাড়াহুড়ো করে এবার রুমে আসলো। কিছুক্ষণ বাদে ভাবি আসলে তার হাত ধরে টেনে সামনাসামনি বসানো ঈশান। ভাবি আবারও কিছুটা অবাক হলো। এবার ছেলেটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, ভাবি, তোমাদের বিয়ের দিন থেকে নিয়ে শুরু করে তোমার বান্ধবী আমার পেছনে পড়ে আছে। ভদ্রমহিলার এমন পরিমাণে আমাকে জ্বালাচ্ছে যে কি বলবো। এত পরিমাণে ডিস্টার্ব করছে, আমি জানি না কি করব। তবে আমার মনে হচ্ছে ভদ্রমহিলা আমাকে জ্বালিয়ে মারবে। আশ্চর্য,
তোমাকে কেন জানাবে? কী জন্য এরকম মনে হয়েছে তোমার? আসলে তোমার বান্ধবী বলছে সে নাকি আমাকে পছন্দ করে। না, মানে ভালোবাসার কথা বলছে। ভাবি এমন একটা ভাব করলো যেন মনে হচ্ছে ভাবি কিছুই জানে না। বিষয়টা ভেবেই খানিকটা বিব্রত বোধ করলো। তারপর একটা সময় নিজের বিষয়টা ঘোরানোর জন্য চেষ্টা করলে তখন ভাবি বলতে আরম্ভ করলো। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, সত্যি করে বল তো, তোমাদের মাঝে কি চলছে? কি চলবে ভাবি? কিছুই না। আসলে বলছিলাম কি যে আমি না বিষয়টা নিয়ে বেশ খানিকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। বুঝতে পারছি না কি করব। তোমার বান্ধবী যেভাবে নাটক করছে তাতে আমার মনে হচ্ছে আমি বেশি দিন টিকতে পারবো না। তোমার বান্ধবীর অত্যাচারের কারণে পাগল হয়ে যাব। যে পরিমাণে প্যারা তোমার বান্ধবী আমাকে দিচ্ছে তাতে যে কোনো সময় আমার মাথা খারাপ হয়ে যাবে। এরকম করে কেউ ডিস্টার্ব করে বলে আমার জানা নেই। একটা জুনিয়র ছেলেকে একটা সিনিয়র মেয়ে হয়ে কি করে যে ডিস্টার্ব করে আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি বলেছো ওকে? আমি কি বলবো? তোমার কি মাথা খারাপ যে এরকম একটা পাগলির সাথে প্রেম করতে যাব? আসলে বুঝতে পারছি না যে কি বলা দরকার। তবে আমি যত সম্ভব ওনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি ভাবি। কেন, নীলাশাকে তোমার পছন্দ না? নাকি আমার বান্ধবী দেখতে সুন্দর না? সুন্দরের কথা আসছে কেন ভাবি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাহলে কি বলবো? একটা মেয়ে তোমাকে পছন্দ করে বারবার বলছে তোমাকে ভালোবাসে, সেটা মেনে নিলেই তো হয়। আর সবচেয়ে বড় বিষয়, যদি তোমাকে পছন্দ না করতো তাহলে কি এরকম করে ডিস্টার্ব করতো বলো? আমি জানি না ভাবি, কিচ্ছু জানি না। আমার মাথা খারাপ হয়ে যাবে। তোমার এই বান্ধবীর জন্য যে কোনো দিন আমাকে পাগলাকারতে ভর্তি করতে হবে দেখো। আরে কিছু হবে না। আর যদি পছন্দ হয় তাহলে অ্যাকসেপ্ট করে নাও। আমি তো তোমাকে ভয়ও দেখাচ্ছি না আর বারণও করছি না। ভাবি, তুমিও সব কিছু বুঝে শুনে এরকম কথা বলছো কেন? কেউই এই বিষয়টা মানবে না, তাহলে খামাকে এরকম করে এইসবের মধ্যে জড়ানো কি দরকার? আর এগুলো নিয়ে ভাবলে তত বেশি সমস্যাটাই বাড়বে। সমাধান তো হবেই না, বরং পরিবারের সবাই যদি জানতে পারে তাহলে আমাকে আরও বেশি ঝামেলার মধ্যে পড়তে হবে। তাই বলছি কি, তুমি একটু তোমার বান্ধবীকে যদি বারণ করতে তাহলে। আমি কিভাবে বারণ করবো ওকে? সবচেয়ে বড় কথা, নীলাশা একবার যে জিনিসটা বলে সেটাই করে ছাড়ে। ভাবি, ভয় দেখিও না তো। এমনিতেই ভয়ে হাত পা কাঁপছে। কী থেকে কি করব তার ঠিক নেই। যদি উল্টাপাল্টা কিছু করে বসি তারপর দোষ আমার ঘাড়ে এসে পড়বে। বিয়ে করে ফেলো, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। আর ও পাগলামি করা বন্ধ করে দিবে। পরিবারকে কি করে মানাবো? তুমি বুঝতে পারছো? কিছুতেই হবে না। এসে তুমি খামোখা বাচ্চাদের মতো কথা বলো না তো। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে ভাবি। কি ভাববো আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তোমার বান্ধবী যে হারে পাগলামি করছে তাতে আমি ওনাকে যদি ডানে যেতে বলি তাহলে উনি বামে যাবে আর উল্টাপাল্টা কাজ করতে আরম্ভ করবে। ওনাকে বোঝানোর সাধ্য আমার নেই। ভাবির সাথে আরও কিছুক্ষণ যাবৎ কথা হলো ঈশানের। তারপর ভদ্রমহিলা কিছু একটা বলে বাহিরে চলে গেলেন। এদিকে ঈশান ভাবতে আরম্ভ করলো এবার কি করা যায়। এই মেয়ে তো ওকে পাগল করে ফেলবে। যদি উল্টাপাল্টা কিছু করে বসে, শেষে আব্বু আম্মু তো ওর অবস্থা দফা রফা করে ছাড়বে। কথাগুলো ভাবতে ভাবতেই শেষে মাথা যন্ত্রণা করতে আরম্ভ করলো। পরদিন কলেজে আসলো একটু লেট করে, কিন্তু আশ্চর্যের বিষয়ে ভদ্রমহিলা ওকে এখনও কল করেনি। কী জন্য করেনি ঈশান সেটা ভেবেই ফোনে চেক করতে লাগলো, কিন্তু না, মেয়েটা ওকে কোনো কল করেনি। তার মানে কি নীলাশা ভদ্র হয়ে গেল নাকি? তেমন কিছু হলে কেমন হবে? কলেজ ছুটি হলো, তারপরও মেয়েটা একটাবারের জন্য ওর সাথে কথা বলল না। ঈশান বিষয়টা নিয়ে ভেবে আরও অবাক হলো। তাহলে কি সত্যি সত্যি মেয়েটা ওকে ভুলে গেল? বিষয়টা নিয়ে যখন ভেবেছে তখনই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠেছে। তাহলে কি সত্যি সত্যি মেয়েটার এতদিনের এত সব বলা কথাগুলো নাটক ছিল? ঈশান বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভেবে তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে আরম্ভ করলো। মনটা কেমন মানছিল না। বারবার মনে হচ্ছিল মেয়েটা ওকে ডিস্টার্ব কেন করছে না আজকে। তাহলে রাগ করলো নাকি? বিষয়টা নিয়ে ভাবছিল আর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, কিন্তু আড্ডাতে কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। তারপর মেহেদি বিষয়টা বুঝতে পেরে বলতে লাগলো, এতই যদি টেনশন হয় তাহলে ফোন করে জিজ্ঞাসা কর না কোথায় আছে কি করছে। না, তুই যেটা ভাবছিস তেমন কিছু নয় রে। আসলে আমি এমনিতেই দেখছিলাম কটা বাজে। থাক,
আর ঢং করতে হবে না। তুমি যে ভদ্র মহিলার প্রেমে পড়েছো সেটা আমরা তোমার চোখ দেখেই বুঝতে পারছি। যত সব ফালতু কথা, এসব ফালতু কথা বলিস না তো। বন্ধুদের তো থামিয়ে দিল, কিন্তু মনকে কি করে থামাবে? বাসায় আসার পরও নীলাশাকে কল করলো না। আবারও নীলাশার কথা ভাবলো ঈশান। তারপর একটু চুপচাপ থেকে গিয়ে ব্যালকানিতে গিয়ে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও যখন মেয়েটা ওকে কল করলো না, তখন এক প্রকার বিরক্তি নিয়ে এসে বেডে গা এলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই যে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল বিকেলের দিকে। তারপরও মেয়েটার ফোন থেকে কোনো কল আসেনি। ঈশান কিছুক্ষণ যাবৎ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে আরও বেশি অবাক হলো। মেয়েটার কি সব কিছু ভুলে গেল নাকি স্মৃতিশক্তিটা লোপ পেল? যাই হোক, পুরো 2 দিন মেয়েটার সাথে কোনো যোগাযোগ হয়নি ঈশানের। ছেলেটা তাতে বেশ খানিকটা অবাক হয়েছে, কারণ পরদিন ঈশান যখন কলেজে আসলো তখন মেয়েটার সাথেও দেখাই হলো না। নীলাশা নিজের মতো ক্লাস করে বাসায় চলে গেছে। বিষয়টা নিয়ে ঈশানকে বারবার ভাবতে বাধ্য করেছে। আর যখনই ভেবেছে তখনই মনে হয়েছে, তাহলে কি নীলাশা বুঝতে পেরেছে ও চায় না ওদের সম্পর্কটা হোক? সেজন্যই কি মেয়েটা ওকে ইগনোর করছে? কিন্তু কে যেন সত্যিটা। ঈশান একটু বন্ধুদের সাথে বসে থেকে বাসার উদ্দেশ্যে গেল। বাসায় গিয়ে ভাবির রুমের আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। ভাবির দিক থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তাহলে কি ভাবি এসব বিষয়ে কিছুই জানে না? কিন্তু ঈশানের বারবার কেন জানি মনে হচ্ছে ভাবি এসব কিছু জানে। তাহলে কেন ওর থেকে এসব বিষয় লুকোচ্ছে? আচ্ছা, তাহলে কি ভাবিকে আরেকবার জিজ্ঞেস করে দেখবে? না থাক, বিষয়টা ভেবেই ছেড়ে দিল ঈশান। এমন করেই পুরো 15টা দিন কাটলো। আশ্চর্যের বিষয়, 15 দিনে নীলাশার সাথে ঈশানের দেখা হলেও মেয়েটা এড়িয়ে গেছে, নিজে থেকে কথা বলেনি। মেয়েটা কি ওকে ভুলে গেল? বিষয়টা ভেবেই ঈশান মনটা খারাপ করে থাকে। সব সময় বন্ধুরা বলেছে ওর সাথে কথা বলতে, কিন্তু ভদ্রমহিলার সাথে কথা বলার মতো সুযোগটাই তো পাচ্ছে না। যখনই কাছে আসছে তখনই মেয়েটা ওকে ইগনোর করে যাচ্ছে। তাহলে কি ইচ্ছে করেই ওকে ইগনোর করছে? ঈশানকে জেলাসি ফিল করানোর জন্য অন্য সব ছেলেদের সাথে কথা বলছে? এসব বিষয় নিয়ে ভেবে মাথাটা পুরো খারাপ হয়ে যাবে। তারপরও ভাবনা শেষ হবে না। ঈশান কয়েকটা দিন নিজে আর কলেজে আসলো না। 15 দিন বাদে 15 দিন আরও মাঝে কেটে গেল। আর এর মাঝে কি থেকে কি হয়েছে ঈশান নিজেও জানে না। কিন্তু 1 মাস পার হতেই যখন নীলাশার সাথে দেখা হওয়াটা বন্ধ হয়ে গেল, তখন ঈশান এক প্রকার পাগলের মতো আচরণ করত। ওর বন্ধুদের সাথে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করলেও কেন জানি কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছিল না। কারণ মেয়েটার সাথে দেখাই হচ্ছে না, কিছু বলবে তার সুযোগই হচ্ছে না। তাহলে কি ইচ্ছে করেই ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিল? ঈশান নীলাশার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনোভাবেই পারল না, আর ভাবির কাছে বলার মতো সাহসী হলো না। কিন্তু 1 মাসের মাথায় সেদিনে ঈশানের জীবনে সবচেয়ে বেশি অবাক হলো। ভাবি যখন ওকে বলল ওর এক বান্ধবীর বিয়েতে যেতে হবে। ঈশান বিষয়টা নিয়ে তেমন করে না ঘাটলেও কেমন লাগছিল। আর ভাইয়া ওকে যেতে বলেছে, আর আব্বু আম্মুও সেখানে যাবে, তাই বিষয়টা নিয়ে বেশি ভাবলো না, রেডি হয়ে নিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে বিয়েবাড়িতে আসার পর ও সেই অবাকের সম্মুখীন হলো, যেটা জীবনের প্রথমবার হলো। কারণ বিয়েবাড়িটা আর অন্য কারণ নয়, নীলাশার। মেয়েটার বাসার সামনে এসে ঈশান খানিকটা অবাক হলো। তারপর ভাবির দিকে তাকালে উনি একটু হাসার চেষ্টা করে বলল, তোমাকে তো বললাম, কিন্তু তুমি তো কথা শুনলে না কোনো। তারপর কি উপায় না পেয়ে আমি ওকে বললাম যে ঈশান যদি মেনে না নেয় তাহলে যেন বিয়েটা করে নেয়। আর তাতেই নীলাশা আব্বু আম্মুর কথাতে রাজি হয়ে গেল, আর আজকে বিয়ে। এসব আমাকে একটাবার জানানোর দরকার ছিল ভাবি। জানালে তো তুমি এখানে আসতে না, তাই তোমাকে বলিনি। আরে আসবো না কেন, এমনি বললাম। উনি কি আমার বান্ধবী নাকি? বান্ধবী তো তোমার, তাই বলছিলাম কি যে বিয়ে বাড়িতে যখন এসেছো বিয়েটা খেয়ে তবে যেতে হবে। আর কোনো কথা শুনতে চাই না। যদি আমি জানতাম এখানে আসার কথা বলে তুমি আসবে না, তাই তো এখানে তোমাকে না বলেই নিয়ে এসেছি। ভাবি, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করলে না। এই কাজটা কিন্তু তোমার দ্বারা আমি আশা করিনি।
আমার খুব ইচ্ছে ছিল জানো তো যে আমার বান্ধবী তোমার সাথে বিয়ে হলে একসাথে সংসার করব, কিন্তু তোমার থেকে কোনো প্রকার রেসপন্সই পেলাম না। তাই আর কি শেষে ওকে বললাম তুই যে অন্য কোথাও বিয়ে করে নিতে, আর ওরাও রাজি হয়ে গেল। তারপর আজকে তো এই বিয়েটা হচ্ছে, সেজন্যই বললাম আর যা করার আগে থাকতে থাকতে করতে হয়। তুমি তো কোনো কথাই শুনলে না, এখন দেখেছো আফসোস করতে হচ্ছে। তোমার উপর যে মেজাজ খারাপ হচ্ছে না ভাবি? আর মেজাজ খারাপ করে কাজ নেই, বিয়ে যখন হচ্ছে আসো বিয়েটা খেয়ে তারপর না হয় বাসায় যাই। ঈশান মনে মনে ভাবলো, শেষ পর্যন্ত মেয়েটা ওকে এভাবে ধোঁকা দিল। তাহলে ভালোবাসার কথাগুলো যে বলেছিল সেটা কি মিথ্যা ছিল? হাজারটা কথা ভাবতে ভাবতে বাসার ভিতর আসলো। নীলাশার আব্বু আম্মুর সাথে ঈশানের আব্বু আম্মু, ভাবি আর ভাইয়া পর্যন্ত কথা বলল। ভাবি আর ভাইয়া অবশ্য এ বাসায় প্রায়ই আসে, একমাত্র বান্ধবী বলে কথা, তাই না এসে থাকতে পারে না। নীলাশার বাসায় আসার পর থেকে ঈশান চুপ করে রইল। তারপর একটা পর্যায়ে কথা বলা শেষ হলে ভাবি ওকে বলতে আরম্ভ করলো। এভাবে মন খারাপ করে থেকো না ভাইয়া, যেটা হবার হয়েছে, এখন এসব নিয়ে আর মন খারাপ করে লাভ নেই। না ভাবি, আমি কী নিয়ে মন খারাপ করব? এটা ভেবে সবচেয়ে বেশি অবাক লাগছে যে তোমার বান্ধবী এরকম করে ভালোবাসার কথা বললো, আর এখন কিনা নিজেই আবার এমন করে পল্টি দিয়েছে। মেয়ে মানুষ বোধ হয় এরকমই হয়, তাই না ভাবি? যে কোনো সময় পল্টি দিতে পারে। কাউকে ভুলতে আর ধোঁকা দিতে দ্বিতীয়বার ভাবতে হয় না। আচ্ছা ভাবি, সত্যি করে একটা কথা বলো তো, তুমি জানতে না তোমার বান্ধবী আগে থেকে এরকম করছে? যদি না জানো সেটা অন্য ব্যাপার, কিন্তু সত্যি বলো তো তুমি জানতে কি না? তোমার কি মনে হয়? আচ্ছা বাদ দাও, চলো তোমার বান্ধবীকে দেখে আসে। একবার তো অন্তত দেখা উচিত যে আমাকে এতদিন ধরে জ্বালালো, তাকে বসেতে কেমন দেখতে লাগছে। ভাবি ঈশানের কথাতে মুচকি হাসলো। তারপর ভদ্রমহিলার সাথে ঈশান দ্বিতীয় তলায় এসে একটু হাঁটতেই নীলাশার রুমের সামনে চলে আসলো। রুমের সামনে এসে দেখলো পার্লারের মেয়েরা নীলাশাকে সাজাচ্ছে। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। ভাবি ওর অবস্থা দেখে একবার অসহায়ভাবে তাকিয়ে থেকে তারপর ভিতরে আসলো। ভাবিকে দেখে নীলাশা ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর একটা সময় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বান্ধবীকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নীলাশা সারা ভাবির দিকে ঘুরে তাকে জড়িয়ে ধরলে পিছনে ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা অবাক হলো। মেয়েটা তাকাতেই ঈশান একটা মুচকি হাসি দিল। ঈশান যে তাচ্ছিল্য করে হাসলো, মেয়েটা সেটা স্পষ্ট বুঝতে পেরেই বান্ধবীকে ছেড়ে দিয়ে চোখ জোড়া মুছে নিল। তখন ভাবি বলতে আরম্ভ করলো, কিছু মনে করিস না প্লিজ, আসলে ঈশান দেখতে চাইছিল বউ সাজে তোকে কেমন দেখতে লাগে, তাই না এনে পারলাম না ওকে। ঈশান সেখানেই চুপচাপ দাঁড়িয়ে রইল। বুঝতে পারলো নীলাশা কিছু বলতে চাইছে, আর ঈশানও কিছু বলার জন্য অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে। দুজন দুজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবি একটু মুচকি হেসে বলতে আরম্ভ করলো, ঠিক আছে তোমরা কথা বলো, আমি না হয় পরে আসবো। না থাক ভাবি, যে সব কিছু শেষ করে দিয়েছে আর এমন করে নিজেকে মুখ লুকিয়ে অন্য কাকে বিয়ে করে নিতে চাইছে, তার সাথে আর কি কথা বলার থাকতে পারে? আমি চাইছি না ওনার সাথে বাড়তি কোনো কথা বলতে। উনি যেটা করেছে সেটার জন্য আমার আরও ভালো লাগছে যে দিন শেষে উনিও একটা ধোঁকাবাজ মেয়েই হলো। অন্য আর 10টা মেয়েদের মতো ভালো কাকে পেয়ে অপশন হিসেবে সেটা বেছে নিল। যাই হোক, ভালোই করেছেন ম্যাডাম, বিয়েটা করে নিচ্ছে। তবে আমাকে জানাতে পারতেন, আমি কিন্তু আপনার বিয়ে বাধা হতাম না। অনেক ভালোই কাজটা আপনি করেছেন, তাতেই আমার ভালো লাগছে। অন্তত আর যাই হোক, আপনি আর আমাকে জ্বালাতে পারবেন না। অবশ্য গত 1 মাসে যে আমাকে চিনতেই পারেনি তাকে এইসব কেন বলছি? ঈশান কথাটা বলেই তাচ্ছিল্য করে হাসলো। নীলাশার চোখে পানি টলমল করছে। ছেলেটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেরিয়ে যেতে নিলেই ভাবি বলতে আরম্ভ করলো, কোথায় যাচ্ছ? তোমায় না বললাম কথা বলে যাও, এত বেশি বোঝো কেন ভাইয়া? ভাবি বাইরে বেরিয়ে গেল। ওরা রুমে আসতেই অনেক আগেই পার্লারের মেয়ে আর নীলাশার কাজিনগুলো পর্যন্ত বেরিয়ে গিয়েছিল। শেষে ভাবি বেরিয়ে যেতেই ঈশান একটু দূরে দাঁড়িয়ে থেকে এসে এবার নীলাশার সামনে দাঁড়াতেই মেয়েটা মাথা নিচু করে ফেলল। ঈশান নীলাশার থুতনি ধরে উঁচু করলো। মেয়েটা এরকম কিছুই ওর থেকে আশা করেনি। ঈশান আবারও একটা তাচ্ছিল্য করে হাসি দিয়ে বলতে লাগলো,
বউ সাজলেন, তবে শেষ পর্যন্ত সেটা অন্য কারোর জন্য। তাহলে কেন সেদিন বলেছিলেন আমাকে বিয়ে করে নেবেন আর আমাকে ভালোবাসেন? এসব যে সত্যি একটা নাটক ছিল, দিন শেষে আজকে আমি বুঝতে পারলাম। আর দেখেন, আমিও কি বোকা ছিলাম, তাই না? আপনি এরকম করে বললেন আর আমিও বিষয়টা বিশ্বাস করে নিলাম। আসলে আমি একটা গাধা, না হলে এরকম করে আপনার কথা কেনই বা বিশ্বাস করবো বলেন? নীলাশা আবারও মাথা নিচু করে ফেলল। ঈশান আবারও তাচ্ছিল্য করে হেসে ওর চারপাশে একবার ঘুরে সামনে এসে বলতে আরম্ভ করলো। কত স্বপ্নই না দেখিয়েছিলেন আর কত মিথ্যে আশ্বাসই না দিয়েছিলেন, তাই না ম্যাডাম? কতবার যে বলেছিলেন আমাকে ভালোবাসেন, আমাকে ছাড়া থাকতে পারবেন না। আর আজকে দিব্যি অন্য কারোর সাথে বাঁচার জন্য এমন করে নিজেকে সাজিয়ে নিয়েছেন। আর আমি গত একটা মাস যাবৎ পাগলের মতো আপনাকে খুঁজেছি, কথা বলার চেষ্টা করেছি, যোগাযোগ করতে চেয়েছি, একটাবার আপনার কণ্ঠস্বরটা শুনতে চেয়েছি। আমাকে পাগল মনে হলো, দিন শেষে আপনার না, নিজে থেকে আসলেন আবার নিজে থেকেই হারিয়ে গেলেন। এটাই ছিল আপনার ভালোবাসার নমুনা? আচ্ছা, এরকম করে আর কয়েকজনকে ঠকিয়েছেন আমাকে একটু বলবেন ম্যাডাম? নীলাশা ফুপিয়ে উঠতে লাগলো। মেয়েটার এরকম কান্না দেখে ঈশানের কোনো মায়া হলো না। কষ্ট তো এটা ভেবেই লাগলো যে মেয়েটা আর কাউকে পেল না, শেষে ওকেই ঠকাতে হলো। ঈশানের কেন জানি আজকে খুব বেশি কষ্ট হচ্ছে। তাহলে কি মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছিল? সেটাই হবে হয়তো, না হলে এত কষ্ট হবার কথা না। ঈশান কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে এবার চোখের পানি মুছে নিয়ে বলতে লাগলো। মুখে অনেক কিছুই মিথ্যা বলা যায়, অনেক মিথ্যা আশ্বাস দেওয়া যায় ম্যাডাম। আবেগের বশে মুখ দিয়ে অনেক কথাই বের হয়, কিন্তু দিন শেষে এসব বাস্তবায়ন কে করতে জানে? আপনার এসব কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে আজকে। বারবার শুধু এটাই মাথায় আসে যে দিন শেষে আপনিও একটা ঠকবাজি বেরোলেন, তাই না? কি দরকার ছিল এইসব কথা আমাকে বলার? ভাগ্যিস আমিও বোকাদের মতো আপনার বাদে ফা দিইনি, না হলে সারা জীবন যন্ত্রণার আগুনে পড়ে মরতে হতো। এই একটা মাসের মধ্যে কি করিনি আমি? এই একটা মাসে পাগলের মতো আপনার বাসার সামনে ছুটে এসেছি, আর আপনি দিন শেষে সব কিছু ভুলে গেলেন। আসলে মেয়ে মানুষ তো সবই করতে পারে, তাই না? আজকে মনে হচ্ছে আমি আপনারটাকে সাড়া না দিয়ে অনেক ভালো করেছি, না হলে সারা জীবন আমাকে কষ্টে থাকতে হতো, কষ্টে কষ্টে আমাকে শেষ হয়ে যেতে হতো। না হলে যে ভয়টা পাচ্ছিলাম, তাতে আপনার মতো একটা ঠকবাজকে বিশ্বাস করলে সেটাই হতো খুব বাজেভাবে ঠকে যেতাম। যাই হোক, যার লাইফে যাচ্ছেন অন্তত তাকে কখনো মিথ্যা বলবেন না, তাকে অন্তত ঠকাবেন না, এটাই আশা করি। ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে রইল। একা একাই চোখ দিয়ে পানি পড়ছে ছেলেটার। নীলাশা এবার ওর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই ঈশান হাতের ইশারায় ওকে থামিয়ে দিয়ে বলতে লাগলো। ডোন্ট শাউট। আপনি কি বলতে চান সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনার মতো মেয়েকে আমি খুব ভালো করে আজকে চিনতে পেরেছি। ভুল করেছি, আপনার কথাগুলো বিশ্বাস করে ভালোবাসিনি, তাতেই হয়তো জীবনটা আজকে বেঁচে গেছে। আসলে আপনার মুখটা এক মাস দেখতে পাইনি, তার জন্য ছটফট করছিলাম। এরপর থেকে চাইবো যেন সারা জীবনেও আপনার সাথে আমার কখনো দেখা না হোক। ঈশান কথাগুলো বলে জোরে একটা নিঃশ্বাস নিল। ওর যে নিঃশ্বাসটা নিতেও বড্ড কষ্ট হচ্ছে। আজ নীলাশা বুঝতে পারল সেটা। ঈশান যখনই চলে যেতে নিবে তখনই মেয়েটা ওর হাত ধরে ফেলল। সাথে সাথে ছেলেটা এক ঝটকায় হাতে ছাড়িয়ে নিয়ে তারপর মেয়েটার দিকে ফিরল আর কষিয়ে একটা থাপ্পড় মারতে গিয়েও হাতটা সরিয়ে নিল। তারপর কিছু না বলতে পেরে নিজেই নিজের আরেক হাতে ঘুষি মারল আর বলতে লাগলো। ওই নোংরা হাতে আপনার টাচ করার কি করে সাহস হয়? যে মিথ্যাগুলো আপনি আমাকে বলে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নগুলো নিমিষের মধ্যেই মিথ্যে হয়ে গেছে, তাই তো? আপনার মিষ্টি মিষ্টি কথা, স্বপ্ন, আশা সব বিশ্বাস করানোর প্রচেষ্টা সব কিছু আজকে আপনার কাছে মিথ্যা হয়ে গেছে, তাই তো? আর এখন এসে আপনি অন্য কাউকে বিয়ে করে নিতে চাইছেন। আপনি বলতে চাইছেন আপনি এসবের কিছুই জানতেন না? মেয়ে মানুষ আপনি, তাই সব কিছুই করতে পারেন। আপনি সবটা জানতেন, জেনে শুনে এমন করে আমাকে ঠকানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমার ভাগ্য ভালো যে আপনার মতো একটা বাজে মেয়ের পাল্লায় পড়েনি, বেঁচে গেছি, নাহলে জীবনটা শেষ হয়ে যেত। দয়া করি যার সাথে যাচ্ছেন তাকে কখনো ঠকাবেন না, ভালো থাকবেন। ইচ্ছে তো হচ্ছে আপনাকে প্রাণ ভরে অভিশাপ দিতে, কিন্তু পারলাম না, জানেন তো? কারণ কাউকে অভিশাপ দেওয়াটা খুব বেশি মানানসই নয়। যাই হোক, ভালো থাকবেন। আর আশা করব যে অন্তত আর যাই হোক, যে মানুষটার কাছে যাচ্ছেন তার সাথে এরকম প্রতারণাটা করবেন না। ঈশান কথাগুলো বলে বাসা থেকে বেরোলো।
তারপর ডাইনিংয়ে এসে দেখলো আম্মু আর ভাবি বসে কথা বলছে। ঈশান একবারও ভাবির দিকে তাকালো না, বাসা থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ বাদে যখন বর আসার সময় হয়ে আসলো তখন ভাবি ঈশানকে কল করলো। সবার সাথে এসে বসে খাবার খেলো ঈশান, কিন্তু ভাবি একটাবারের জন্য ঈশানের থেকে কোনো রেসপন্স পেল না। শুধু মুখটা কালো দেখতে বুঝতে পারছে হয়তোবা কিছু একটা হয়েছে। খাওয়া শেষে ঈশান চুপচাপ বসার এক সাইডে বসে রইল। স্টেজের এক সাইডে দাঁড়িয়ে আছে ভাবি আর ভাইয়া, কী সব যেন বলা বলি করছে। ঈশান মূর্তির ন্যায় বসে আছে, এটাই ভাবছে যে শেষ পর্যন্ত যে মেয়ে ওকে এত স্বপ্ন দেখালো, 6 মাস যাবৎ ভালোবাসতে শেখালো, সেই মেয়ে কিনা আজকে এরকম করে পাল্টি মারলো। ভাবতেই অবাক লাগছে। তারপরও শেষ পর্যন্ত এরকম একটা মেয়ের হাত থেকে তো অন্তত বাঁচতে পেরেছে, না হলে আর যাই হোক সারা জীবন কষ্ট পেতে হতো। যাই হোক, আরও ঘন্টাখানেক পরে বর চলে আসলো। তারপর আর কি, বিয়ের কার্যক্রম শুরু হলো। বরের খাওয়া দাওয়া পর্ব শেষ হতেই বাসার বাহিরে গিয়ে সিগারেট ধরে খেতে আরম্ভ করলো। গত 1 মাস যাবৎ এসব অভ্যেসে পরিণত হয়েছে। আগেও খেয়েছে, কিন্তু এখন যেন রোজই খেতে হয়। ঈশান এই বিষয়টা নিয়ে বেশ খানিকটা বিপাকের মধ্যেই আছে, কারণ এসব যেন নিত্যদিনের অভ্যেস না হয়ে যায়। দাঁড়িয়ে থেকে এসবই ভাবছিল ঈশান। এরই মাঝখানে বাসার ভিতর থেকে কেমন হইচই শব্দ আসতেই ঈশানের কেন জানি একটু সন্দেহ লাগলো। কি হলো আবার? বরপক্ষের সাথে কোনো গণ্ডগোল হলো না তো? বিষয়টা ভেবেই তাড়াহুড়ো করে বাসার ভিতরে আসতেই দেখল হট্টগোল চলছে। এক প্রকার ঈশান তাড়াহুড়ো করে এসে আব্বু আম্মুর পাশে দাঁড়াতেই আব্বু আম্মু ওর দিকে কেমন করে যেন তাকালো। তখন ছেলে প্রশ্ন করলো, আব্বু আম্মু কি হয়েছে বলো তো? সবাই এরকম চিৎকার চেঁচামেচি করছে কেন? ভাবি আর ভাইয়া কোথায়? তুমি জানো আব্বু, মেয়েটা হয়তো সুইসাইড করার চেষ্টা করেছিল। সারার বান্ধবী নাকি রুমের দরজা বন্ধ করে দিয়েছে, হয়তো উল্টাপাল্টা কিছু করে ফেলছে মেয়েটা। ঈশান কথাটা শোনার সাথে সাথেই দৌড়ে এবার উপরে আসলো। তারপর রুমের সামনে এসেই দেখলো নীলাশার রুমের দরজাটা আটকানো, আর অনেকেই দরজা ধাক্কাচ্ছে। ঈশান তাড়াহুড়ো করে দরজার সামনে এসে দাঁড়াতেই খেয়াল করলো ভাবি ও নীলাশাকে ডাকাডাকি করছে, কিন্তু মেয়েটা দরজা খুলছে না। কয়েক মিনিট বাদেই নীলাশার আম্মু এসে রুমের ডুপ্লিকেট চাবি দিয়ে দরজাটা খুলতেই খেয়াল করলো বেডের উপর মেয়েটা এলোমেলো হয়ে পড়ে আছে। তাড়াহুড়ো করে সবাই ভিতরে আসলো। ঈশানও ভিতরে এসে দেখলো মেয়েটার হাতে একটা বিষের শিশি, হয়তো এটাই খেয়েছিল আর আত্মহত্যা করার চেষ্টা করেছে। কিন্তু কেন যে নিজে থেকে বিয়েতে রাজি হয়েছে, আবার বিয়েটা করার জন্য এত সাজগোজ করে বসে আছে, সে কিনা আবার এরকম একটা নাটক করছে। ঈশানের ভেবেই অবাক লাগছে। এবার ভাবি পাশে এসে দাঁড়ালো আর ওকে বলতে লাগলো, ভাইয়া প্লিজ ওকে একটু কোলে উঠাও, ওকে এক্ষুনি হসপিটালে নিতে হবে, আর 1 মুহূর্ত দেরি করলে চলবে না, না হলে নীলাশাকে আর বাঁচানো যাবে না। ভাবির কথাতে ঈশানের হুঁশ ফিরতেই ছেলেটা তাড়াহুড়ো করে মেয়েটার কাছে আসলো। তারপর এক ঝটকায় মেয়েটাকে পাজাগোলা উঠিয়ে নিয়ে বাইরের দিকে হাঁটা লাগালো। মেয়ের এমন অবস্থা দেখে নীলাশার আব্বু আম্মু কান্নায় ভেঙে পড়লেন। মেয়ের সাথে কি কথা হয়েছে কিংবা মেয়ে কী জন্য এরকম করেছে সেটা নিজেই হয়তো ভাবছে। ঈশান 2 মিনিটের মধ্যেই বাসার বাইরে চলে আসলো। তারপর একজন গাড়ির দরজা খুলে দিলেই ঈশান মেয়েটাকে উঠিয়ে দিল। আর এক মুহূর্ত দেরি করলো না, গাড়িতে উঠে বসলো নিজেও। কে কোথায় আছে কে জানে। তবে হসপিটালে আসার পর দেখতে পেল যে ভাবিও গাড়ি থেকে নামছে। ঈশান আবারও মেয়েটাকে গাড়ি থেকে বের করতেই এরই মাঝে স্ট্রেচার আনা হলে ঈশান নীলাশাকে শুইয়ে দিল। এরই মাঝে আম্মু আব্বু আর ভাইয়াও একটা গাড়ি থেকে নামলো। এমন কিছু দেখে ঈশানের হাত পা ঠান্ডা হয়ে আসছে। কয়েক মিনিটের মধ্যেই মেয়েটাকে ওটিতে ঢোকানো হলো। সাথে সাথে হসপিটালে কান্নার রোল পড়ে গেল। পুরো বাড়ির আত্মীয় স্বজন পর্যন্ত কান্নাকাটি করছে, কিন্তু ঈশান এটা বুঝতে পারছে না যে মেয়েটা এরকম কাজ কেন করলো। তাহলে কি বিয়েতে রাজি ছিল না? বিষয়টা নিয়ে ভাবতেই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। বিয়েতে রাজি ছিল না, তাহলে বিয়েটা না করলেই হতো। এরকম নাটক করার কি খুব বেশি দরকার ছিল? ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বুকের মধ্যে কোথায় একটা চিনচিনে ব্যথা অনুভব করছে। তাহলে কি সত্যি সত্যি মেয়েটার কিছু একটা হয়ে যাবে? বিষয়টা ভাবতেই ভয় কাজ করছে। অজানা এক আশঙ্কায় বুকের ভিতরটা ভারী হয়ে আসছে।
তাহলে কি সত্যি সত্যি মেয়েটা বিয়ে করতে চায়নি, নাকি ওর বলা তখনকার কথাগুলোতেই রাগ করে এরকম কিছু করলো? বিষয়টা ভাবতেই ঈশান মনের মধ্যে ভয় কাজ করতে আরম্ভ করলো। তাহলে কি মেয়েটাকে তখন এত কড়া কথা বলা ঠিক হয়নি? ঈশান দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। এরই মাঝখানে নীলাশার আব্বু আম্মু আর কিছু লোকজন সেখানে চলে আসলো। এবার ভাবি এসে ঈশানের কাঁধের উপর হাত রাখতেই ছেলেটা ভাবির দিকে তাকালো। ঈশানের চোখে পানি টলমল করছে, ওটিতে অপারেশন চলছে। এরই মাঝখানে নীলাশার আম্মু আহাজারি করে বলতে আরম্ভ করলো। তোমাকে আমি বারবার করে বলেছিলাম মেয়েকে জোর করে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করো না। মেয়ে যে ছেলেকে পছন্দ করে তার সাথেই দাও, কিন্তু তুমি আমাদের কোনো কথাই শুনলে না। তুমি সব সময় খালি নিজেদের রাগ জেদ নিয়েই থাকো। এখন মেয়ে যদি কিছু হয়ে যায় আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। দেখো, আমার মেয়ের কিছু হয়ে গেলে তার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি। নীলাশার আম্মুর এমন কথাতে ঈশান বুঝতে পারল নীলাশাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু না, ওর কাছে তো তেমনটা মনে হয়নি। আর মেয়েটা কোনো কথাও বলছিল না। তার মানে কি এই যে মেয়েটা অনিচ্ছায় বিয়েতে রাজি হয়েছিল, নাকি জোর করে দেওয়া হয়েছিল, কিছুই মাথায় ঢুকছে না। এরই মাঝখানে নীলাশার আব্বু বলতে লাগলো। কিন্তু ও তো বললো বিয়েটা করে নিবে। ও যদি বলতো যে বিয়ে করতে পারবে না, তাহলে অন্তত আমি ওকে জোর করতাম না। আমি তোমাকে বারবার বলেছিলাম ছেলেটার সাথে একটু কথা বলে দেখতে, তুমি কোনো কথা বললে না। তোমার জেদের কাছে আমার মেয়েটাকে এমন করে কষ্ট পেতে হলো, সব তোমার জন্য হয়েছে। আজকে যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে এজন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। দেখো, এখন আমি ওই ছেলেকে কোথায় পাবো বলো? আর তোমার মেয়ে কাকে ভালোবাসে একবার আমাকে বলেনি। যখন বিয়ের কথা বলেছি নিজ থেকে রাজি হয়েছে, তাহলে কি? সব মিথ্যে কথা, একদম মিথ্যে কথা বলবে না তুমি। তোমার জন্য মেয়েটা রাজি হয়েছে, তুমি জোর করেছো বলেই রাজি হয়েছে, না হলে কখনোই রাজি হতো না। তুমি ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছো। আমার মেয়ে তোমাকে কিছু বলার আগেই তুমি এরকম একটা কাজ করেছো। এখন আমার মেয়ে যদি কিছু হয়ে যায় তার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি। আচ্ছা, তোমার বান্ধবী এরকম একটা কাজ করলো কেন বলতো? আমি তো ভেবেই পারছি না যে ও এরকম কিছু করবে। তাছাড়া বিয়ের দিন এসেই এরকম করার মানেটা কি? আমি বলছি আমার বান্ধবী কেন এরকম কাজ করেছে। আসলে নীলাশা ঈশানকে পছন্দ করতো ইমন। মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইমন, এটা সহজ বিষয়। নীলাশা ঈশানের দেখা হয় আমাদের বিয়ের দিন, আর সেই দিন থেকে নীলাশা ঈশানকে পছন্দ করে বললে ভুল হবে। সেদিনের পর থেকে নীলাশা ঈশানকে ভালোবেসে ফেলে। তারপর যখন ওকে বিষয়টা জানায় তখন তোমার ভাই পরিবারের কথা ভেবে আর আমাদের কথা ভেবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নীলাশা ছিল একরোখা। নীলাশা একবার যেটা বলে সেটা করে ছাড়ে। তাই তোমার ভাইকে ও বারবার ভালোবাসার কথা বলার পরও যখন রাজি হচ্ছিল না, তখন আমি এক প্রকার ওকে বলেছিলাম যেন কিছুদিন ঈশানকে ইগনোর করে, কিন্তু বুঝতে পারিনি যে সত্যি সত্যি ইগনোর করতে শুরু করবে। হয়তো ভেবেছিল ঈশানকে ইগনোর করলে আস্তে আস্তে বুঝতে পারবে, তারপর ওর ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নিবে ঈশান। এসব হয়তো বা সত্যি হয়েছে, কিন্তু ঈশান যতদিনে বুঝতে পেরেছে ততদিনে আঙ্কেল নীলাশার বিয়েটা ঠিক করে দিয়েছে অন্য কোথাও, আর মেয়েটাও জেদে বসে বিয়েতে রাজি হয়ে যাবে সেটা ভাবতে পারিনি আমি। তাই আঙ্কেলের বা কোনো কেন এরকম করলো আমি জানি না, তবে আঙ্কেল যেটা করেছে সেটার জন্য এখন হয়তো নীলাশা এরকম একটা কাজ করেছে। আর আমার মনে হচ্ছে ঈশানের সাথে যখন নীলাশার কথা হয়েছিল তখন ঈশান হয়তো ওকে এমন কিছু একটা বলেছে যার জন্য। এবার ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। এরই মাঝে ভাইয়া ওর দিকে অবাক চোখে তাকালো। অন্যদিকে নীলাশার আব্বু আম্মু ওর দিকে কেমন করে যেন তাকিয়ে রইল। ঈশান নিজে থেকেই বলতে আরম্ভ করলো। আমি ভুল করেছি ভাবি। সে যেদিন তোমার বান্ধবী আমাকে এরকম করে বলল, সেদিন যদি আমি রাজি হয়ে যেতাম তাহলে এত বড় অন্যায়টা আজকে আমার দ্বারা হতো না। আমি ওকে হারিয়ে ফেললাম না, এমন করে আমাদের মাঝে এত বড় দূরত্ব সৃষ্টি হতো না। আমি বুঝতে পারিনি ভাবি তোমার বান্ধবী আমাকে এত ভালোবাসে। জানতে পারলে আগেই নিজের করে নিতাম, ওকে কখনোই কষ্ট পেতে দিতাম না। সব আমার জন্য হয়েছে, কেন সময় মতো ওকে বুঝতে পারলাম না। আজকে যখন দেখা হলো তখন আমি ওকে হারাতে যাচ্ছিলাম, আর এখন তো সম্পূর্ণভাবে
ও আমার থেকে জীবন মৃত্যুর দূরত্বে চলে যাচ্ছে। কেন হলো আমার সাথে এমন ভাবি? ভাবি এগিয়ে আসলো ঈশানের দিকে। ছেলেটা ফ্লোরে বসে পড়ল। নীলাশার আব্বু আম্মুর এরকম কর্মকাণ্ড দেখে কিছুক্ষণ যাবৎ অবাক চোখে ছেলেটার দিকে তাকিয়ে রইল। তাহলে এই ছেলের জন্যই নীলাশা এরকম পাগলামি করছিল? বিষয়টা নিয়ে যখনই ভাবলো, এরই মাঝখানে নীলাশার আম্মু সারা ভাবিকে ধরে বলতে লাগলো, তুমি সব কিছু জানার পরেও কেন চুপ করেছিলে সারা? এখন আমার মেয়েটাকে আমি হারাতে যাচ্ছি। আমার একমাত্র মেয়ের যদি কিছু হয়ে যায়, আমি কাকে নিয়ে বাঁচবো বলো? আন্টি, আমি বুঝতে পারিনি নীলাশা এমন কাজ করবে। যদি বুঝতে পারতাম তাহলে ওকে বলতাম ঈশানকে নিয়ে পালিয়ে যেতে। তারপর যেটা হতো দেখা যেত। মজার ছলে বলা মেয়েটার কথাটা যে আজকে সত্যি হয়ে যাবে এটা আমি ভাবিনি। আর ঈশান যে ওকে পছন্দ করে সেটা যদি আমি জানতাম তাহলে অনেক আগেই ওদের বলতাম বিয়ে করে নিতে। নীলাশার আব্বু আম্মু সবাই কান্নাকাটি করতে লাগলো। এবার ঈশানের আব্বু আম্মু কিছুক্ষণ বিষয়টা নিয়ে জিজ্ঞেস করলে ছেলেটা চুপ করে রইল। আর কী বা বলবে, আর বলারই বা কী থাকতে পারে? ঈশান অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করে একটা সময় চোখের পানি মুছে নিল। ঘণ্টাখানেক বাদে ডক্টর বের হতেই বলল ওয়াশ করে পয়জনটা বের করে ফেলেছে, কিন্তু কাল সকালের আগে জ্ঞান ফিরবে না। বিষয়টা নিয়ে ভেবে ঈশান কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর ফেলবে নাই বা কেন, শেষ পর্যন্ত মেয়েটা তাহলে জ্ঞান ফিরবে, বেঁচে আছে। কথা শুনে ঈশান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। দিন শেষে মেয়েটা বেঁচে তো আছে। রাত পেরিয়ে সকাল হলো। সকালবেলা ঈশানের ঘুম ভাঙল ফ্লোরে বসে থাকা অবস্থায়। আব্বু আম্মু অনেকবার বাসায় যাওয়ার জন্য বলেছিল, কিন্তু যায়নি। ভাবিও থেকে গেছে। সকাল 10টার দিকে নীলাশার জ্ঞান ফিরলে সবাই গিয়ে দেখা করলো, কিন্তু নীলাশা কারোর সাথেই কোনো কথা বলল না। শেষে ভাবি হতাশ হয়ে শুধু বলল, কালকে আমার দেবরকে ইচ্ছে মতো কাঁদালি তুই। ভাবির এমন দ্বারা কথাতে নীলাশা কিছুক্ষণ আর চোখে সারার দিকে তাকিয়ে রইল। তখন ভাবি একটু মুচকি হেসে ওর গালের পাশে হাত রেখে বলল, শান্তকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি নীলাশা। ওকে কখনো হারিয়ে যেতে দিস না। আমি চেষ্টা করব দুই পরিবারকে এক করার জন্য। আর আমি যদি জানতাম তুই বিয়েতে রাজি নস কিংবা নিজের ইচ্ছায় রাজি হসনি, তাহলে অনেক আগেই বলতাম ঈশানকে নিয়ে পালিয়ে যেতে। ছেলেটা যে গত 1 মাস যাবৎ তোকে না দেখতে পেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে রে। আসলে আমারই ভুল ছিল তোকে এরকম একটা বুদ্ধি দেওয়া। এখন বুঝতে পারছি যে সেদিন কত বড় অন্যায় করে ফেলেছি, না হলে আজকে তুই এরকম একটা কাণ্ড ঘটাতি না। নীলাশা কান্না করে ফেলল। বারবার চোখের পানি মোছার চেষ্টা করতেই ভাবি ওকে কিছুক্ষণ জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় নেই, আগের বিয়েটা ভেঙে গেছে। আর তোর আব্বু আম্মু আর জেদ করে নেই। হয়তো খানিকটা রাগারাগি করবে, কিন্তু তারপরও আমি বলবো যে দেখবি দিন শেষে ওরা তোকে নিরাশ করবে না, ঠিক ওরা মেনেই নিবে। তুই আর টেনশন করিস না তো। আর ঈশান বাইরে বসে আছে, আমি ওকে আসতে বলছি, তোর সাথে কথা বলবে এসে। এবার নীলাশা দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমি ওর সাথে কোন মুখে কথা বলবো সারা? আমি যে ওকে ঠকিয়েছি, আমি ওকে আশ্বাস দিয়ে আমার কথাগুলো রাখতে পারিনি। সব আমার দোষ, আমার জন্য এরকম কিছু হয়েছে। তুই দয়া করে ওকে বল না আমাকে মাফ করে দিতে। আমি কি করে ওর সামনে মুখ নিয়ে দাঁড়াবো বল না? আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমি ওকে কথা দিয়ে কথাগুলো রাখতে পারিনি। ও কিভাবে বিশ্বাস করবে আমি ওকে ভালোবাসি বল? আর বিশ্বাস করাতে হবে না, এমনিতেই আমার দেবর তোকে বিশ্বাস করে নিয়েছে। তুই ওকে ঠিক কতটুকু ভালোবাসিস তোর এরকম একটা কাজের জন্য এমনিতেই বুঝে গেছে। আর ছেলেটাকে কালকে থেকে কত কেঁদেছে তুই জানিস? এসব করার জন্য সব কিছু তোর জন্য হয়েছে। একটাবার আব্বু আম্মুকে বললেই হতো যে বিয়েটা করতে চাস না। ওই সময় ঈশানের কথাগুলো বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। মনে হচ্ছিল আমি ওকে ঠকিয়েছি। আমি ওকে একটাবার বলতে পারিনি আমার বিয়ে হয়ে যাচ্ছে। আপু এমন করে বললো যার জন্য বারণ করতে পারলাম না। ভেবেছিলাম ঈশান আমাকে ভালোবাসে না, তাই অন্য কোথাও বিয়ে করে নেব। কিন্তু পাগলটা যে আমাকে এত ভালোবাসে আমি বুঝতে পারিনি রে। তাহলে কখনো এরকম করে ওকে কষ্ট দেওয়ার মতো ভুলটা করতাম না সারা। এরই মধ্যে নীলাশার আব্বু আম্মু আবার রুমে ঢুকলো। আর নীলাশার আব্বু বলতে লাগলো, ভয় নেই মামুনি, আমি ঈশানের আব্বু আম্মুর সাথে কথা বলেছি, ওদের কোনো আপত্তি নেই। ওরা বলেছে তোমাদের বিয়েতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা কথা, নিজেকে তোমাদের একসাথে থাকতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। আজ বাদে কাল বলতে পারবে না যে তোমরা একই সাথে থাকতে পারবে না, তাহলে কিন্তু সেটা খুব বেশি ভালো বিষয় হবে না, বলে রাখলাম।
নীলাশা আব্বুর সাথে একটা কথাও বলল না। বিকেলের দিকে ঈশানের আব্বু আম্মু আসলো। ঈশান একবারের জন্য মেয়েটার সাথে কথা বলতে যায়নি, রাগ করে সেখানেই বসেছিল। আব্বু আম্মু অনেকক্ষণ ছেলেকে বোঝালো, শেষে ভাইয়া বুঝিয়ে কেবিনে নিতেই ঈশান গিয়ে নীলাশার সামনাসামনি বসলো। মেয়েটা মাথা নিচু করে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে লাগলো। তখনই ঈশান ওকে একটা ধমক দিতেই মেয়েটা জোরে জোরে কান্না করার ফলে ফুপিয়ে উঠতে লাগলো। একটু বাদেই নীলাশার আব্বু ঢুকলো কাজে নিয়ে। এরকম কিছু দেখে সবাই বেশ খানিকটা অবাক হলো। ঈশানের আব্বু মুচকি হেসে ভিতরে ঢুকে সবাইকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো, সব কিছু জানাশোনা আর কথা বলাও শেষ। আমি নীলাশার আব্বুর সাথে কথা বলে নিয়েছি। মেয়ে যেহেতু এরকম কিছু চায় আর আমাদের ছেলেও যেহেতু ওকে পছন্দ করে, তাই ভাবছি ছেলেকে এখান থেকে বিয়ে করিয়ে নিয়ে ছেলের বউ নিয়ে বাসায় নিয়ে যাব। এদেরকে এভাবে রাখলে দেখা যাবে দিন শেষে আরও ঝামেলা করবে, তাই চাইছি না আর কোনো ঝামেলা হোক। ঈশান একবার আব্বুকে বারণ করতে গিয়েও পারল না। কিছুক্ষণ যাবৎ চুপ করে রইল। ভাবল যে এখন বারণ করলে আবার হিতের বিপরীত হতে পারে। এরপর কাজী যেখানে যেখানে যা যা করতে বলল ঈশানও সেখানে সেখানে তাই তাই করলো। বিয়েটা সম্পন্ন করলেও ঈশান কাল অবধি ভাবতে পারেনি এই মেয়েটা ওর বউ হবে। কারণ যখন নীলাশের বিয়েটা হয়ে যাচ্ছিল সেটা জানতে পেরেছে তখন খুব বেশি খারাপ লেগেছিল। বুকের ভিতরটা তোলপাড় চলছিল। ভাবতে পারেনি যে নীলাশার সাথে কখনো এক হতে পারবে। আর মেয়েটা যে ওকে এমন করে রেখে অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছিল সেটাও ধারণার বাহিরে ছিল। তারপর আর কি, বিয়েটা সম্পন্ন হতেই নীলাশা আবারও কাঁদল। নীলাশার আম্মু, ভাবি আর ঈশানের আম্মু পর্যন্ত মেয়েটাকে বোঝালো। সন্ধ্যার মুখে ওকে রিলিজ করে দেওয়া হলো। অবশ্য রিলিজ করা হয়নি, কিন্তু ভাবি আর আম্মু বলল ওকে নিয়ে যাবে, কারণ মেয়েটা বড্ড কান্নাকাটি করছিল। এই কয়েক ঘন্টার মাঝখানেই ঈশানের সাথে নীলাশার একই বেডে সামনাসামনি বসে থাকলেও ঈশান ওর সাথে এক ফোঁটাও কথা বলেনি। আর তার জন্যই হয়তো নীলাশার ফ্যাচ ফ্যাচ করে কেঁদেছে। শেষে বাসায় আসার পর সবাই গাড়ি থেকে নামতেই এরই মাঝে ঈশান গাড়ি থেকে নামলো। তারপর একটু দাঁড়িয়ে থাকতেই ভাবি বলতে আরম্ভ করলো, কি হলো ভাইয়া, বউকে কোলে নাও। এখানে তো স্ট্রেচার বা হুইল চেয়ার নেই, তাছাড়া নতুন বউকে কোলে করেই রুমে নিয়ে যেতে হয়, জানো না? ঈশান কয়েক সেকেন্ড দেরি করে তারপর নীলাশা যে পাশটায় বসেছিল সেই পাশটায় আসলো। তারপর মেয়েটাকে পাজাগোলা করে তুলে নিল। নীলাশা কিছুটা ব্যথা পেলেও প্রকাশ করলো না, উল্টো ওর পিচ্চি বরটার দিকে তাকিয়ে রইল। নীলাশা ভাবতে পারেনি যে কাল এরকম একটা ঘটনা ঘটানোর জন্য আজকে পিচ্চি ছেলেটা বউ হয়ে ওর বাসায় আসবে। কিন্তু ভালো লাগছে এটা ভেবে যে ছেলেটা ওকে ভালোবাসে, আর ওর জন্যই এরকম করে কষ্ট পাচ্ছিল পিচ্চিটা। নীলাশা তো প্রায় আশা ছেড়েই দিয়েছিল, কিন্তু ঈশান ওকে ভালোবেসে ফেলবে কিংবা এরকম কথা বলবে। যখনই বিয়ের দিন ঈশানের মুখ থেকে শুনেছিল যে ঈশানের সাথেও প্রতারণা করেছে কিংবা ওকে ঠকিয়েছে, তখনই নীলাশার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ঈশানকে বোঝাতে পারছিল না যে বিয়েটা করতে চায়নি। আব্বু ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে, আর ও ভেবেছিল যেহেতু ঈশান ওকে ভালোবাসে না তাই রাগের মাথায় হ্যাঁ বলে দিয়েছিল, কিন্তু সেই ছেলেটাই ওকে ভালোবাসলো। সন্ধ্যার পর ভাবি নীলাশার জন্য হালকা খাবার আনলো। খাবারও খেতে চাইছিল না, তখনই ঈশান নিজের হাতে মেয়েটাকে খাওয়ালো। ভাবি ওদের এরকম কর্মকাণ্ড দেখে মুচকি হাসলো। নীলাশাকে খাইয়ে দিয়ে ঈশান নিজে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপর এসে ভাবির থেকে ওর ওষুধগুলো বুঝিয়ে নিয়ে আরম্ভ করলো। তারপর ভাবির ওষুধগুলো বুঝিয়ে দেওয়া শেষ হয়ে গেলে তখন ঈশান নীলাশার দিকে তাকালো। মেয়েটা ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তাহলে কি ভাবছে সেটা নিয়েই ছেলেটা কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান মেয়েটার দিকে ওষুধগুলো এগিয়ে দিতেই মেয়েটা খেয়ে নিল। তারপর আবারও আগের মতোই ঈশানের দিকে তাকিয়ে থেকে হঠাৎই জিজ্ঞেস করলো, বেবি রাগ করেছো আমার উপরে? ঈশান একবার আর চোখে মেয়েটার দিকে তাকালো, তারপর সম্পূর্ণভাবে ওর দিকে ফিরেই একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, না, রাগ সবার উপর করতে হয় না। আমি বুঝতে পারিনি, শোনো, তুমি আমাকে ভালোবেসে ফেলবে, নাহলে এরকম কাজ করতাম না, জানতো? যেটা করেছেন অনেক ভালো করেছেন, মরে গেলে আরও বেশি ভালো হতো। অন্তত এই যন্ত্রণার মধ্যে আমাকে পড়তে হতো না।
বিয়ের আগে 1 মাস আমাকে যেমন কষ্ট দিলেন, আর বিয়ের আগেও একটা দিন পুরো একটা মাসের যন্ত্রণা একেবারে দিলেন। আমি জানতাম না আপনাকে ভালোবাসার জন্য এত বেশি কষ্ট ভোগ করতে হবে। এর জন্যই বোধহয় এতদিন কাউকে ভালোবাসিনি। কিন্তু দিন শেষে আপনাকে পাওয়ার জন্য এত বেশি কষ্ট পেতে হবে সেটা আমার ধারণার বাইরে ছিল। বললাম তো সরি, ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি। ওই মুহূর্তে মাথা কাজ করছিল না। ভেবেছিলাম যদি তোমার থেকে দূরে চলে যাই, তোমার থেকে হারিয়ে যাই, তার থেকে নিজেকেই না হয়। আপনারা মেয়েরা পারেনও বটে ওই একটা কাজই করতে, কিছু হলেই হয় বাঁচবেন না, আর না হলে মরে যাওয়ার মতো ইচ্ছে হবে। তাই এরকম কাজ করতে দ্বিতীয়বারও ভাববেন না। কি করব, তোমায় হারিয়ে ফেলছিলাম সেই ভয়েই তো এরকম একটা কাজ করে ফেলেছি। আর কখনো এরকম করবো না, বিশ্বাস করো। প্লিজ এবার রাগ করে থেকো না, একটু আমার কাছে এসো। আমার তোমাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। একবার তোমার বুকের মধ্যে একবার নিজেকে জড়িয়ে নিতে চাই। খুব বেশি যন্ত্রণা হচ্ছে বুকের মধ্যে। তুমি রাগ করে আছো, সেটা আমি নিতে পারছি না। রাগের তো সবেমাত্র শুরু। কি করে পারলে নিজেকে এরকম করে কষ্ট দিতে? আমিও সেটা দেখতে চাই। প্লিজ এমন করে বলো না। আমি বুঝতে পারছি তুমি আমার উপরে রাগ করে এরকম কথা বলছো, তাই না? দেখো, আজকের পর থেকে এমনটা কখনো করবো না বেবি। সেটা পরে দেখা যাবে। এবার চুপচাপ শুয়ে থাকো, আর কোনো কথা শুনতে চাই না এই মুহূর্তে আমি। বললাম তো তুমি আমার কাছে এসো, আমার তোমাকে একটু জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, প্লিজ। ঈশান কোনো কথা বলল না। মেয়েটার দিকে রাগি চোখে তাকালে নীলাশা আবারও ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে লাগলো। এর মাঝখানে ভাবি রুমের মধ্যে ঢুকে তারপর দেবরকে এমন করে রাগ করতে দেখে এবার নীলাশার কাছে আসলো। বান্ধবী চোখের পানি মুছিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, কি হয়েছে ঈশান? এরকম করে মেয়েটার সাথে সিনক্রেট করছো কেন? যেটা হয়েছে তার জন্য তো ও তো বলছে সরি। ওকে, ওর বিয়ে হয়ে গেলে তুমি কি খুব বেশি ভালো থাকতে বলো? জানি না ভাবি, আমার এই মুহূর্তে ওনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আমি চাইছি না কোনো প্রকার সিনক্রেট করতে। প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না। ঠিক আছে, এখন এই মুহূর্তে কথা বলতে হবে না। আর নীলাশা, তোদের বিয়ে হয়েছে আর তুই অসুস্থ, 2 দিন বাদে সব ঠিক হয়ে যাবে দেখিস। এখন ঈশানকে জোর জবরদস্তি করিস না প্লিজ। আজ বাদে কাল যখন সব ঠিক হয়ে যাবে তখন ঠিকই ঈশান তোর সাথে কথা বলবে। আর এখন অন্তত এসব বিষয় নিয়ে ওকে জোর করিস না প্লিজ। ঈশান রুম থেকে বেরিয়ে গেল। নিজেরও কিছু খাওয়া হয়নি, তাই গিয়ে একটু খেয়ে আসলো। রাতে নীলাশাকে আবারও নিজ হাতে খাইয়ে দিল ছেলেটা। মেয়েটাও ফ্যাচ ফ্যাচ করে কাঁদলো আর খেলো, কিন্তু ঈশান কোনো কথা বলল না। শেষে একটা ধমক দিতেই মেয়েটা চুপচাপ হয়ে গেল। তারপর বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলতে আরম্ভ করলো, খালি আমাকে বকাঝকা করো, কখনো ভালোবাসি। তুমি আমায় খালি রাগ দেখাও। আমি যেদিন সত্যি মরে যাবো না, সেদিন দেখবে তোমার খুব ভালো লাগবে, তাই না? নীলাশা এমন কথাটা বলার সাথে সাথেই ঈশান হাতের কাছে থাকা গ্লাসটা সজোরে ফ্লোরে আছাড় মারতেই নীলাশা চমকে উঠল আর বুঝতে পারল রাগের মাথায় কি বলে ফেলেছে। আর আবেগের ঠেলায় এরকম কথা বলা ঈশানকে আবারও কষ্ট দিয়ে ফেলল। নীলাশা বুঝতে পেরেই আবারও জোরে জোরে কান্না করে ফেলল। আর ছেলেটাকে জড়িয়ে ধরতে গেলে তখন ঈশান ওকে জোর করে ছাড়িয়ে নিল আর বলতে আরম্ভ করলো, তোর মরার খুব ইচ্ছা তাই না? একবার খাওয়াটা শেষ হোক, তারপর দেখি তোর মরার ইচ্ছাটা কি করে পূরণ না হয়। নীলাশা খেলো আর কান্না করলো। শেষে ঈশানের খাওয়ানো শেষ হয়ে গেলে ওষুধ হাতে নিয়ে খেয়ে শুয়ে পড়তে লাগলো। নীলাশা শুলো না। ঈশানে এসে জোর করে ওকে বেডে শোয়ালো। তারপর মেয়েটা যখনই কিছু বলতে যাবে তার আগেই রাগি চোখে তাকালো নীলাশা। চুপ করে শুয়ে রইল। ঈশানও পাশে শুয়েছিল, তাই মেয়েটা ওর বুকে আসার চেষ্টা করলে তখন ঈশান ওকে দূরে ঠেলে দিয়ে বলতে লাগলো, আজকে থেকে তোমার এটাই শাস্তি। তুমি যে কাজ করেছো তারপর তোমাকে আর কখনো আমার বুকে টেনে নিতে ইচ্ছে করবে না। নিজেকে কষ্ট দিতে চেয়েছিলে না, আমার কাছে থেকে সেই কষ্টটা আজকে থেকে পাবে তুমি। নীলাশা কান্না করতে করতে হাজারবার সরি বলল। আর কান্না করতে লাগলে শেষ পর্যন্ত ঈশানের মায়া হলো, তাই এগিয়ে এসে এবার মেয়েটাকে আলতো করে কাছে টেনে নিতেই মেয়েটার বুকের মধ্যে মাথা রাখলো। তবে ঈশান ভেবে রেখেছে যে ওকে শাস্তি দিবে, ইচ্ছে মতো শাস্তি দিবে মেয়েটাকে, কিন্তু এখন না, একটু সুস্থ হলে। তারপর এমন করে পুরো 7টা দিন কাটলো। এই 7 দিনে ঈশানের বন্ধুরা এসে পর্যন্ত ওকে দেখে গেছে আর বলে গেছে যে ভাবির সাথে রাগারাগি না করতে, কিন্তু ঈশান মনে মনে রেখে দিয়েছে যে মেয়েটার সাথে ঠিক কীরকম করবে।
কারণ যে পরিমাণের রাগ মেয়েটার উপর হচ্ছে তাতে ওকে এত সহজে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। আর তার উপর যে পরিমাণে এই কয়েকদিন ওকে কষ্ট দিয়েছে তাতে ওকে তো একটি শিক্ষা দিতেই হবে, সেটাই ঈশান চিন্তা করে রেখেছে। 7 দিনে মেয়েটা মোটামুটি আকারে সুস্থ হলে তারপর শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বললে তখন ঈশান বারণ করে দিল। তখন ভাবি আর আম্মু ওকে বুঝিয়ে নীলাশার বাসায় পাঠালো। শ্বশুরবাড়িতে আসলো ঈশান, কিন্তু বউ তার বাবার সাথে একটুও কথা বলল না। তখন ঈশান রুমে এসে দেখে কিছুক্ষণ রাগী চোখে তাকিয়ে রইল নীলাশার দিকে। একবার নীলাশা একটু দুষ্টু চোখে তাকিয়ে থেকে বলতে আরম্ভ করলো, কি হয়েছে তোমার? এমন করে তাকিয়ে আছো কেন? তাহলে আর কিভাবে তাকাবে? আব্বুর সাথে কথা বলে না কেন তুমি? নিজে এসেছে ঢং করতে, গত 1 সপ্তাহ যাবত আমার সাথে ঠিকমতো কথা বলে না। সে আবার বলতে আসছে আমি আব্বুর সাথে কথা বললাম না কেন। যে অন্যায় করেছো তারপরে এর থেকে আরও ভালো কিছু আমি বলতে পারি না। আর আব্বুর সাথে এরকম করাটা তোমার জন্য মোটেও ঠিক হয়নি। আজকের মতো করে বলে দিলাম, আব্বুর সাথে কালকে ঠিকঠাক মতো কথা বলবে, না হলে তোমার খবর আছে। তাহলে তুমি আমার সাথে ভালোভাবে কথা বলোনি কেন? তোমার সাথে কি কথা বলবে? যে অন্যায় করেছে তারপর কি করে আশা করো যে তোমার সাথে এর থেকে ভালোভাবে কথা বলবো আমি? ঠিক আছে, তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমিও আব্বুর সাথে কথা বলবো না, বলে রাখো। যেটুকু বলছি সেটাই তোমার জন্য অনেক। আজকের পর যদি এসব নিয়ে কোনো জেদ করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি করবে তুমি? গায়ে হাত তুলবে? তুলেই দেখো না, আমি কিন্তু তোমার থেকে সিনিয়র, তুমি আমাকে মারতে পারবে না, বলে রাখলাম। পারি কি না সেটা তো পরে দেখা যাবে, এখন চুপচাপ বসে থাকো। আর হ্যাঁ, একটু যদি বেগরবাই করেছো না, সেটা তোমার জন্য কিন্তু খুব বেশি ভালো হবে না, বলে রাখলাম। রাতে দুইজন ডিনার করে আসলো। নীলাশা ঈশানের বুকে ঘুমোতে গেলে ছেলেটা মাঝখানে একটা গোলবালিশ দিল। তখন নীলাশা বলতে লাগলো, এরকম করতেছো কেন? আমি তো বলেছি সরি, আমার ভুল হয়েছে। আর আব্বুর সাথে তো কথা বললাম, তাহলে আমার সাথে কথা বলতে কি এমন সমস্যা তোমার? আমার ইচ্ছে হয়েছে তাই আমি দিয়েছি। আর খবরদার আমার কাছে আসার চেষ্টা করবে না, তাহলে কিন্তু সেটা তোমার জন্য ভালো হবে না, বলে রাখলাম। এখন কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো ঈশান, এগুলো আমার মোটেও পছন্দ হচ্ছে না বেবি। আর পছন্দ হয়ে লাভ নেই, যে কাজ করেছো তাতে আর পছন্দ হলেই কি আর না হলেই কি। বেবি, আমার তোমার বুকে ঘুমানো পছন্দ। এই 7 দিনে আমি তোমার বুকে ছাড়া ঘুমাতে পারি। এখন দুষ্টুমি করো না, শোনো, আমি কি একটু কাছে নাও না জানটা। নীলাশার এরকম অসহায় কণ্ঠ শুনে ঈশান চুপ করে রইল। নীলাশা ছেলেটাকে চুপ করে থাকতে দেখে দুজনের মাঝখান থেকে বালিশটা সরিয়ে নিল। তারপর এসে ছেলেটার বুকের মধ্যে মাথা রাখতে তখন ঈশান ওর মাথায় আলতো করে হাত বোলাতে লাগলো। কিছুক্ষণ বাদে নীলাশা ঈশানের বুকের উপর একটা চুমু খেয়ে বলতে আরম্ভ করলো, কি রাগ করে আছো না এখনো? আচ্ছা সরি, এরপর থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। শোনো দেখো, এরকম যে না করলে তো তোমার সাথে আমার বিয়েটা হতো না, বলো। আপু এখনো বলছে যে বয়সে জুনিয়র একটা ছেলের সাথে ভালো থাকবো কি করে। তুমি আমাকে একটা বেবি দিয়ে দাও, তাহলে দেখো আব্বুকে দেখিয়ে দিই যে আমরা ভালো আছি। আমাকে এত পটিয়ে লাভ নেই, আমি এখনো তোমার উপর রাগ করে আছি বউ। তুমি আমার রাগ ভাঙাও, তারপর এসব নিয়ে ভেবে দেখা যাবে। এবার কিন্তু আমি কান্না করে দেবো। তুমি আমাকে একটু ভালোবাসো না, উল্টো আমাকে সবসময় খালি জেদ দেখাচ্ছ। এরকম করলে কিন্তু আমি খেলবো না। খেলবে কি না সেটা পরের বিষয়, কিন্তু আগে দেখো যে আমি তোমাকে মেনে নেই কিনা। আজও আমি তোমার বুকের মধ্যে ঘুমাচ্ছি আর তুমি কিনা বলছো তুমি আমাকে মেনে নেবে না। এটা কেমন কথা শুনি? কথা না বলে চুপচাপ ঘুমাও, এখনও তোমার শরীর খারাপ। এইসব বিষয় নিয়ে যদি এত বেশি ভাবো তাহলে মাথা খারাপ হবে এবার। নীলাশা ঈশানের ধমকে ঘুমানোর চেষ্টা করতে তখন ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কখন ঘুমিয়ে পড়েছে জানে না। এমন করেই 2 দিন কাটলো। নীলাশার আত্মীয় স্বজনের বাসায়ও গিয়েছে কয়েকটা দিন, কিন্তু হঠাৎ করে একদিন খবর আসলো যে ভাবি নাকি অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টা ভাবতেই মনে হতে লাগলো যে ভদ্রমহিলা ওর জন্য এত করলো, এখন যদি এই মুহূর্তে বাসায় ফিরে না যায় তাহলে কীরকম হবে। বিষয়টা ভেবেই ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। নীলাশার আব্বু আম্মুকে বলে নীলাশাকে নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আসার সময় নীলাশা হাজারটা প্রশ্ন করলে ঈশান শুধু ওকে আলতো করে বুকের মাঝে জড়িয়ে ধরে রেখেছে। নীলাশা প্রত্যেকটা মুহূর্ত যেটা চেয়েছে সেটাই হয়েছে। ঈশান যখনই ভাবছে মেয়েটাও একটু সময় অসুস্থ হয়ে পড়েছিল তখনই ওকে ভয়ে বুকের মাঝে আগলে নিয়েছে।
ঘণ্টাখানেকের মধ্যে বাসায় এসে পৌঁছতেই তারপর বুঝতে পারলো যে তেমন কোনো অসুস্থতা এসে ভর করেনি ভাবির উপর। ফ্যামিলিতে উল্টো আরও একজন লোক বাড়তে চলেছে। এইসব কিছু ভেবেই ঈশান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্যদিকে নীলাশা যখন জানতে পারল যে ওর বান্ধবী প্রেগনেন্ট আর বেবি আসতে চলেছে, এরকম কিছু শোনার সাথে সাথেই মেয়েটা তো একদম দৌড়ে আসলো আর বান্ধবীকে জড়িয়ে ধরে হাজারটা চুমু খেয়ে বলতে লাগলো, এত বড় একটা খুশি খবর তুই আমাকে দিসনি? আমি তো ভয় পেয়ে গেছিলাম জানিস, ভেবেছিলাম তোর কি না কি হয়েছে, যদি কিছু হতো। আরে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম, বুঝতে পারিনি এরকম কিছু হয়েছে, না হলে তো আগেই। ভাইয়া আর ভাবির সাথে ঈশান কথা বলতে লাগলো। এক পর্যায়ে ভাইয়াকে ঈশান কংগ্রেস জানালো। ভাবি আর ভাইয়াকে আলাদা স্পেস দেওয়ার জন্য ঈশান নীলাশাকে নিয়ে রুমে আসলো। ফ্রেশ হয়ে আসতেই খেয়াল করলো মেয়েটা বেডে বসে পা তোলাছে। ঈশান এসে ফ্রেশ হতে যেতে বললে মেয়েটা গিয়ে নিজেও ফ্রেশ হয়ে আসলো। তারপর ঈশানকে রাগ করতে বাহিরে বেরিয়ে আসতেই দেখে এবার নীলাশা গাল ফুলিয়ে রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, সব সময় খালি বকাঝকা করবে, একটুও ভালোবাসতে পারে না। দেখেছো তোমার ভাবিরা কিরকম একটা বেবি চলে আসলো, আমাকে তো একটা বেবি দিয়ে দিতে পারো, তা না সবসময় খালি বকাঝকার উপর রাখবে। ঈশান কিছুক্ষণ অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকলেও একটা সময় ফিক করে হেসে ফেলল। মেয়েটা কখন কি করে সেটা নিজেও জানে না। রাতে খাওয়া দাওয়া করে রুমে আসলো দুজন, সবার সাথে অনেকক্ষণ কথা বলল। আর আসার সময় আম্মু নীলাশা আর ঈশানকেও বিষয়টা নিয়ে বলল আর বলল যেন ওরাও খুব শীঘ্রই একটা বেবি নিয়ে নেয় সবার সামনে। এমন কিছু শুনে ঈশান খানিকটা লজ্জা পেলেও নীলাশার লজ্জায় সেখান থেকে দৌড়ে রুমে চলে এসেছিল। ঈশান রুমে এসে দেখলো মেয়েটা লজ্জায় লাল হয়ে বসে আছে। ছেলেটা তখন রুমের দরজাটা আটকাতেই নীলাশা চমকে ওঠে। ঈশান এসে সামনে দাঁড়ালো। মেয়েটা ওর দিকে একটু ভ্রু বাঁকিয়ে তাকাতেই তখন ঈশান ওর হাত ধরে একটা হ্যাঁচকা টান দিল। মেয়েটা কাছে চলে আসতেই ঈশান ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মেশালো। নীলাশা হক চুকিয়ে গেল আর কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, কি করছো তুমি? আম্মু একটু আগে কি বললো শোনোনি? আর তুমিও তো বললে তোমার নাকি ভালোবাসা চাই, আমি নাকি তোমাকে ভালোবাসি না, তোমার নাকি খুব বেশি ভালোবাসার প্রয়োজন, তাহলে সেটা করে দেখাতে হবে না বউ? ঈশানের কথাতে নীলাশা লজ্জায় লাল হয়ে গেল। ও কথা বলতেও পারছিল না, কাঁপা কাঁপা কণ্ঠে শুধু বলতে লাগলো, আমি কিন্তু তোমাকে পালন করিনি, আরো অনেক আগে থেকেই তোমাকে বলেছিলাম, কিন্তু তুমি আমার। এই তো এসেছি তো, এখন কথাটা কাছে আসছি, বুঝতে পারছো না? নীলাশা ঈশানের বুকের উপর দুহাত রেখে চোখ বন্ধ করে নিতেই ছেলেটা ওর গালে ঠোঁট ছোঁয়ালো। সাথে সাথে মেয়েটা ওর শার্টের কলার দুহাতে খামচে ধরল। ঈশান কিছুক্ষণ যাবৎ নীলাশার মুখের কাছে মুখটা এনে গরম নিঃশ্বাস ফেলতেই মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশানের খুব হাসি পাচ্ছিল। কাছে আসতেই এরকম দৃশ্য, এর থেকে বেশি কাছে আসলে তো মেয়েটা হয়তো স্ট্রোক করে মারাই যাবে। ঈশান কথাগুলো ভেবে মেয়েটাকে আর একটু জ্বালানোর জন্য ওর ঘাড়ে আর গলায় আলতো করে নাক ঘষে দিল। নীলাশা কিছুটা কেঁপে উঠে ওর শার্টটা শক্ত করে খামচে ধরে বলতে লাগলো, তুমি কিন্তু। কি আমি অসভ্য তাই তো? দুষ্টুমি করতে চাইছি? তুমি তো বলেছিলে যেন দুষ্টুমি করি, ভালোবাসলে যদি ক্ষতি হয় তাহলে থাক, আর ভালোবাসবো না, কি বলো? এই না, আমি কিন্তু বারণ করিনি, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। নীলাশার কথাতে ঈশান বিষয়টা বুঝতে পেরে বসলো। ওর ঠোঁটের সাথে ঠোঁট ছোঁয়াতেই মেয়েটা এবার ঈশানের চুলগুলো এক হাতে খামচে ধরে আরেকটা হাত শার্টের কলারে রেখেই রেসপন্স করতে লাগলো। নীলাশার হাঁসফাঁস করাটাই বলে দিচ্ছিল ও চায় ঈশান আরও কাছে আসুক, আরও মিলেমিশে একাকার হয়ে যাক। ঈশানের অবাধ্য হাতের বিচরণ আর ঠোঁটের অবাধ্য স্পর্শ যেন নীলাশাকে এক প্রকার পাগল করে তুলেছিল। ও না চাইতেও অনেক বেশি উত্তেজিত হয়ে যাচ্ছিল, যার জন্য মেয়েটা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল। একটা পর্যায়ে মেয়েটা থাকতে না পেরে ওকে জোর করে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল, কিন্তু ঈশান হাতটা ছাড়ল না, যার জন্য মেয়েটাকে সাথে নিয়ে পড়ে গেল। তারপর দুজনের দিকে গভীরভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল। এমন করে তাকিয়ে থাকার পর একটা সময় নীলাশার চোখ জোড়া বন্ধ করে নিতেই ঈশান ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল।
তারপর বুকের মধ্যে মুখ গুজে দিতেই মেয়েটা একদম উন্মাদের মতো হাঁসফাঁস করতে লাগলো। ঈশান বেডে শুয়ে দিয়ে তারপর শরীর থেকে কাপড় চোপড়গুলো সরিয়ে দিতে থাকে। নীলাশাও ছেলেটার টি শার্ট খুলে দিল। আর তারপর যেটা হবে সেটা না হয় ওদের মাঝেই থাকুক। রোজা রমজানের মাস দিনে এত বেশি গভীরে যাওয়াটা মোটেও শ্রেয় নয়। তাই যতদূর শুনেছেন ততদূরই ভালো। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।